This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. শুরু করছি বাংলা জানতে চায়ের সঙ্গে লাইভ ঋতব্রত। এই মুহূর্তে গোটা বাংলা ইতিমধ্যেই জেনে গেছে যে এখন থেকে প্রায় 12 ঘন্টার কিছুটা পরে আর কি, অর্থাৎ এখন হিসেব করলে দাঁড়াবে 10 ঘন্টা কিছু মিনিট, গোটা বাংলা তাকিয়েছিল লন্ডনে অক্সফোর্ডে কেলোগে। সেখানে কি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর সেখানে যা হলো তাতে গোটা বাংলায় আজকে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ বলছেন যে এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মধ্যে প্রশ্ন কি করা যায়, তাতে কি রাজ্যের মান বাড়ল? আবার কেউ কেউ বলছেন গণতান্ত্রিক পরিবেশে এমনটা হতেও পারে। আর সেই জন্যই বাংলা জানতে চাইতে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো এই মুহূর্তে টক অফ দ্য টাউন, চায়ের দোকান থেকে অফিস পাড়া, সর্বত্রই আলোচনা চলছে। আজকে বাংলা জানতে চাইতে অবশ্যই প্রথমে আমাদের নজর থাকবে অক্সফোর্ডের কেলোগে যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে। কেলোগের কেলেঙ্কারি নাকি রাজ্যের অপমান? কেলোগের ঘটনার আঁচ কি আগে থেকেই জানা গিয়েছিল? আগে থেকেই কি মনে হয়েছিল এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে? 3 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বতঃস্ফূর্ত বিক্ষোভ নাকি পরিকল্পিত এজেন্ডা? আমরা এই বিষয়ে আলোচনা করব। আমাদের স্টুডিও এবং আমাদের সঙ্গে বিশিষ্ট বক্তারা রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন মানব লাহা, তরুণ সিপিএম নেতা। মানব, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দীপঙ্কর সরকার, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অভিজিৎ দাস। অভিজিৎ, আপনাকেও স্বাগত। এবং আমাদের সঙ্গে সরাসরি আমরা যোগাযোগ করতে পেরেছি, তিনি এখন কলকাতায় নেই, তিনি কলকাতা থেকে অনেক দূরে কাশ্মীরে রয়েছেন, প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। ডক্টর বিশ্বজিৎ দাসও আমাদের সঙ্গে রয়েছেন। আমরা প্রথমে একবার একটু দেখে নেব কি নিয়ে এত বিতর্ক, কিসের জন্য এত বিতর্ক, বিতর্কের উৎস কি। কোথাও কি আমরা শুধুমাত্র রাজ্যের কথা ভুলে ঠাট্টা করব? কোথাও কি আমরা রাজ্যের সম্মান ভুলে গিয়ে কলহকে, মানে কোনো রাজনৈতিক প্রশ্নকে কলতলার কলহে নামিয়ে আনবো? একবার একটু দেখে নেব। ব্রিটেনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে কেন্দ্রীয় ছাড়পত্র নিয়ে সেদেশে সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফর ঘিরে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের একাংশ বলছে বিনিয়োগ নিয়েই বাংলায় ফিরবেন তিনি। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ছিল মুখ্যমন্ত্রীর ভাষণ পর্ব। সময় মেপে লন্ডনের হোটেল থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে পৌঁছে যান তিনি। মমতার ভাষণ পর্ব চলাকালীন বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। বক্তৃতা দেওয়ার মাঝে দর্শক আসন থেকে একের পর এক প্রশ্নবাণ ধেয়ে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। টাটা কেন রাজ্য ছেড়ে গেল প্রশ্ন করেন দর্শকদের একাংশ। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বলেন, টাটা, কগনিজেন্ট সবাই রাজ্যেই রয়েছে। খড়গপুর, রাজারহাট এলাকায় ইন্ডাস্ট্রি তৈরি করেছে ওরা, কেউই যায়নি, সকলেই আছে। দর্শকদের মধ্যে থেকেই অনেকেই মুখ্যমন্ত্রীকে মিথ্যেবাদী বলতে শুরু করেন। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি মিথ্যা বলি না। This is you want to kill me. I was about to die. This is your atrocities. Just see, just have a look
a drama platform. This is a platform where you have to allow the people to listen. Don't behave like this. Don't behave like this. It is a misbehaving. Instead of insulting me, you are insulting your own institution. Don't disrespect your institution. You can disrespect me, but you cannot disrespect your institution. I am humble. You cannot disrespect. I am for all. I am for all. I am for Hindu, Muslim, Sikh, Isai. I am for all. I am for all. I am for unity. You people are not. Don't mention only one caste. Mention all the castes together. বাংলায় বিনিয়োগ নিয়ে বক্তৃতা দিতে গিয়ে প্রশ্নের সম্মুখীন হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথার মাঝেই দর্শকদের একাংশ হাততালিও দিতে থাকেন। হাসি মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ধন্যবাদ যে আপনারা আমায় অভিবাদন জানালেন। আমি খুব খুশি। আপনাদের ভালো মিষ্টি খাবো। আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে বলুন। আপনারা গলা তুলে কথা বলতে পারেন, এটা গণতন্ত্র। আপনারা বলতে পারেন, আমি কিছু মনে করব না, মন দিয়ে শুনবো। পাল্টা আর্জি করে ক্রাউড ফান্ডিং থেকে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, অক্সফোর্ডে 6টা বামরামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা। তিনি এক্স হ্যান্ডেলে আরো লেখেন, সিপিএম এর যে 2-4 পিস অক্সফোর্ডে বাঁদরামি করলো, এরা দেশ বাংলার সম্মান ভাবে না। তাদের আমলে কি হয়েছিল ভুলে গিয়েছে। সব ঘটনা মনে করাতে হবে সারা বাংলায়। আজ সকলের বাধায় লেজ তুলে পালিয়েছে। বক্তৃতায় বাধা কেন? প্রশ্ন করো প্রশ্নোত্তর পর্বে। তা নয়, বাদরামিটাও এদের সংস্কৃতি। এদের পরিকল্পিত অসভ্যতার খবর আগেই পেয়ে কদিন আগে পোস্ট করেছিলাম। এদের চিহ্নিত করে অনেকে কলকাতা কানেকশন পোস্ট করছেন, ভালো করছে। রবীন্দ্রসঙ্গীত এরা বোঝে না, ডিজে শুনতে চাইছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমরা জানতাম, এগুলো নিয়ে তো আমরা কলকাতায় থাকতেই আলোচনা করেছি। এই ধরনের একটা প্লট হচ্ছে, চক্রান্ত হচ্ছে, অতৃপ্ত আত্মারা এসব করছে। বাংলায় যাদের কোনো জায়গা নেই, ভারতবর্ষে যারা অপ্রাসঙ্গিক, তারা এখানে এই ধরনের অতৃপ্ত আত্মা, হতাশা, মানসিক অবসাদ থেকে ডিস্টারবেন্স, ঈর্ষার কোনো ওষুধ হয় না। ওদের যখন মুখ্যমন্ত্রীরা এসেছিলেন তখন এই ধরনের তো অভ্যর্থনা পাননি। তো সেই জায়গায় 6 পিস পাবলিকের তাড়ায় একদম ল্যাজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। ফলে এগুলো কোনো ধর্তব্যের মধ্যেই আসছে না। কিন্তু একটা জিনিস মনে করুন, এরাই দুদিন আগে বলছিল অক্সফোর্ডে যাচ্ছেন না, অক্সফোর্ড ডাকেনি, আর এখন বলছে অক্সফোর্ডে বিক্ষোভ দেখাতে গেলাম। কোনটা ঠিক? তার মানে তো মুখ্যমন্ত্রী যে অক্সফোর্ডের আমন্ত্রণেই এসছেন সেটা এরা স্বীকার করে নিতে বাধ্য হলো। আর ওই 6 পিস তার ওই ফেসবুক দেখিয়ে তারা নিশ্চয়ই জেনেছে যে এখানে কয়েকশো, আরো কয়েক হাজার যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উচ্ছ্বসিত সেলফি তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় মুগ্ধ, বাংলার উন্নয়নকে সমর্থন করছেন। লজ্জা করে না? ডক্টর অনিতা দেওয়ান থেকে আরম্ভ করে আনন্দমার্গী সন্ন্যাসিনীরা যাদেরকে খুন করেছে এই সিপিএম জমানা, লজ্জা করে না? উন্নাও, হাতরাস, বিজেপির কলঙ্ক একের পর এক, তারা এখানে বাংলার মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দিয়ে ডাকছে, স্ট্যান্ডিং ওভেশন চলছে, বারবার নিতে পারছে না। তার থেকে পরিকল্পিতভাবে, একদম ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এই অসভ্যতা করার চেষ্টা করেছে। পাবলিক ঘাড় ধাক্কা দিয়ে এই 6 পিসকে বার করে দিয়েছে। প্রোগ্রাম একদম ভালোভাবে হয়েছে। তবে সেই বিক্ষোভের মাঝেও কিন্তু নিজের ধৈর্যের পরীক্ষা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে যখন পোস্টার হাতে দাঁড়িয়ে গলা চড়াচ্ছে একদল বিক্ষোভকারী, সেই সময়ও নিজেকে সংযত রেখে মুখ্যমন্ত্রী বলেছেন, ধন্যবাদ আমাকে এইভাবে স্বাগত জানানোর জন্য। এটা গণতন্ত্র। আপনারা নিজেদের দাবিগুলো অবশ্যই আমাকে জানাতে পারেন। এরপরই মুখ্যমন্ত্রীর ধৈর্যের প্রশংসা করে দেবাংশু ছবি চিহ্নিত করে লেখেন, সিপিএম কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি ভারত বিরোধী, বঙ্গ বিরোধী, মানবতা বিরোধী, অসভ্য, বর্বর, মানবরূপী জানোয়ারদের সংগঠন। দিদিকে অসংখ্য ধন্যবাদ এই অসীম ধৈর্য দেখানোর জন্য।
আপনার জায়গায় আমি থাকলে পারতাম না। সেই প্রত্যেকটা জুতোর বাড়ি আসলে ওদের বাংলার নেতাগুলোর মুখে পড়েছে। পাশাপাশি যত হেনস্থা করবে তত তিনি গর্জে উঠবেন। কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে প্রশ্নবাণ নিয়ে মন্তব্য তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর। হতাশাগ্রস্ত বাম তারা ওখানে 4-5 জন ছাত্র যারা এসএফআই স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, তার নাকি ইউনাইটেড কিংডম চ্যাপ্টারের নেতা, তাদেরকে দিয়ে 4টি প্ল্যাকার্ড দিয়ে 2টো প্রশ্ন, এবং সবচেয়ে বড় কথা যদি প্রশ্ন করতেই হতো, প্রশ্নোত্তর পর্ব ছিল, বক্তৃতার মাঝখানে স্লোগানিং শাউটিং, ওরা ভেবেছে এটাও যাদবপুর বিশ্ববিদ্যালয়। এরা বুঝতে পারেনি যে অক্সফোর্ড ইউনিভার্সিটি ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বার করেছে। মাঝপথে যখন এই বাঁদরামি চলছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি আইডেন্টিফাই করেছে তারা কেউ অক্সফোর্ডের ছাত্র নয়, তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে যে ওটা রাজনৈতিক মঞ্চ ছিল না। এক। দ্বিতীয় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তার আগে আমরা দেখেছি গণশক্তিকে মিথ্যাচার করে বলতে যে মমতাদি নাকি অক্সফোর্ডের আমন্ত্রণই পাননি। আর আজকে দেখলাম গতকাল থেকে এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূর বিশ্বাস এবং এসএফআই তাদের পেজ থেকে লিখেছে যে অক্সফোর্ডে গিয়ে মিথ্যা ভাষণ দেবেন ইত্যাদি প্রভৃতি। তাহলে যদি মমতা ব্যানার্জিকে অক্সফোর্ডে নাই আমন্ত্রণ করে থাকে, তাহলে অক্সফোর্ডে গিয়ে কোন মমতা ব্যানার্জি ভাষণ দিলেন? মিথ্যাবাদীটা আসলে কে? এসএফআই মিথ্যাবাদী না গণশক্তি মিথ্যাবাদী? আগে সিপিএম কে সেই প্রশ্ন ক্ল্যারিফাই করতে হবে। দ্বিতীয়ত, মমতা ব্যানার্জি কালকে যখন বক্তৃতা দিচ্ছিলেন সেই বক্তৃতায় উনি বারবার করে মেনশন করেছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে যখন প্রশ্ন উঠেছে তখন তিনি বারবার বলেছেন আমি এখানে বাংলা এবং নিশ্চিতভাবে আমি ভারতবর্ষ তাকে রিপ্রেজেন্ট করতে এসেছি। সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই ধরনের ইসলামী কাজ করলো তারা আসলে না বাংলার ভালো চায় না দেশের ভালো চায়। চতুর্থবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়ে ফের লন্ডন সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডের ভাষণের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে নিজের আগাম পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী। অক্সফোর্ডে মমতার ভাষণ চলাকালীন এই বিশৃঙ্খলা যে তাঁর উপর কোনো প্রভাবই ফেলতে পারেনি সেটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ভোটে জিতে আবার আসব। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। এক কথায় বলা যেতে পারে শাসক দল তারা নস্যাৎ করে দিয়েছেন, কোনো অসুবিধা হচ্ছে বা কোনোভাবে তারা অস্বস্তিকর পরিবেশের সামনে পড়েছেন, নস্যাৎ করে দিচ্ছেন যে যারা কতিপয় মানুষ যারা এই ঘটনা ঘটিয়েছে আদৌ তাদের কোনো প্রভাব নেই, না লন্ডনে অর্থাৎ না বিলাতে না বাংলায় তাদের কোনো প্রভাব আছে। কিন্তু তাহলে কতগুলো প্রশ্ন উঠছে, তাহলে ফেডার নামিয়ে দেওয়া হয়েছিল কেন? কেন হঠাৎ কোনো কিছু শোনা গেল না? অস্বস্তি কি তাহলে একেবারেই হয়নি? গোটা ঘটনাতে কেলগের কেলেঙ্কারি হিসেবে ইতিহাস মনে রাখবে, নাকি মানুষ মনে রাখবে যে একদল মানুষ তারা রাজ্যের অপমান করেছেন বিলাতে? আমি প্রথমেই চলে যাব, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাসের কাছে। বিশ্বজিৎ, পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন? কেলগের কেলেঙ্কারি নাকি রাজ্যের অপমান? প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি হিসাবে অক্সফোর্ডে যাননি, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি গেছেন। এটা আমাদের বাংলার কাছে গর্বের এবং দেশের কাছেও গর্বের। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন, সারা পৃথিবীর যে কোনো সরকারের বিরুদ্ধে তার যে বিরোধী দল তাদের অভিযোগ থাকতে পারে, সে অভিযোগ জাস্টিফাইড কিনা সেটা আলোচনার অন্য পরিসর থাকে। কিন্তু যে পরিসরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন তার ভিতরে গিয়ে যখন তার শাসনে, তার প্রশাসন এবং তার সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে, সেটা মনে হচ্ছে ডেকোরাম মেনটেন করা হয়নি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই তো ম্যানার্স থাকে, সেই ম্যানার্সটাকে মেনটেন করা হয়নি। ইংল্যান্ডে যারা পড়াশোনা করতে গেছে, ইংল্যান্ডের যারা মানুষ, তাদের কাছ থেকে এটা আশা করা যায় না। তার কারণ এখানে অসম্মান করা মানে মুখ্যমন্ত্রীকে অসম্মান করা নয়, রাজ্যকে অসম্মান করা, ভারতকে অসম্মান করা। একটা কথা মেনে নিতে হবে যে এই যে মুখ্যমন্ত্রী গেছেন রাজ্যের ভাবমূর্তি ভালো করার জন্যই গেছেন, তিনি রাজ্যের পজিটিভ দিকগুলো বলার জন্য ওখানে গেছেন। এটা বলার অনেক ফোরাম ছিল, প্রশ্ন তো তুলতে পারে, বিরোধীরা রয়েছে তারা দেশে প্রশ্ন তুলতে পারে, বিদেশেও আন্তর্জাতিক ফোরাম আছে যেখানে প্রশ্ন তোলা যায়। কিন্তু যখন কোনো রাজ্যের বা কোনো দেশের প্রতিনিধিরা এসছেন, যারা বক্তব্য রাখছেন, তাদেরকে কিন্তু এইভাবে হ্যাকেল করা যায় না, এটা কিন্তু ডেকোরামের বিরুদ্ধে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে যে আজকে রাজনৈতিক ভাবে যদি দেখা যায় যে মুখ্যমন্ত্রী গেছিলেন আমাদের সঙ্গে
কিছু দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার, বাণিজ্য চুক্তি করার, বাণিজ্যের আদান প্রদানের জন্য। সেটা তো আপামর বাঙালির ভালো, রাজ্যের ভালো। এখানে তো রাজনীতি দেখে লাভ নেই। আর অনেকে বলছেন যে ইংরেজদের প্রশংসা করা, আরে ইংরেজ যে শাসন আমাদের এখানে ছিল, কলোনিয়াল শাসন, তার লিগাসি আজকে আমি, আপনি, আমরা যারা এখানে আছি সবাই বহন করছি। কই তারা তো তখন প্রশ্ন তোলেনি যে ইংরেজরা ভালো ছিল না, ব্রিটিশ কাউন্সিল তুলে দাও, ইংরেজরা ভালো না, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নাও, এই প্রশ্নগুলো তো উঠে আসেনি। সুতরাং যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়। এটাকে রাজনীতি দিয়ে ব্যাখ্যা করলে হবে না। যারা এই কাজ করেছে অক্সফোর্ডে, তারা আমাদের রাজ্যের যে ভাবমূর্তি সেটা নষ্ট করেছে। মুখ্যমন্ত্রীর যে সংগ্রামী ঐতিহ্য, সেটা খালি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে নয়, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি যেতেন, যে কোনো ভারতীয় যদি সেখানে আমন্ত্রণে ভাষণ দিতে যেতেন, তাহলে তার সঙ্গে এই ব্যবহারটা করাটা জাস্টিফাইড নয়। অবশ্যই। এটা একেবারে অরাজনৈতিক এবং দেশদ্রোহিতার সাথে। আমি আসছি বিশ্বজিতের কাছে, আবার আসবো। আমি একবার দ্রুত চলে যাব, আমি তরুণ সিপিএম নেতা মানব লাহার কাছে যাব। মানব, কোথাও কি মনে হচ্ছে যে রাজ্যের অপমান? দেখুন, এখানে আপনারা বলতে পারেন রাজ্যের অপমান। আমি প্রথমে আপনাদের চ্যানেলের মধ্যে মুখ্যমন্ত্রী মাননীয়াকে বলবো যে আপনি দলের সাঙ্গপাঙ্গ সবাইকে নিয়ে লন্ডনে গেছেন, আপনার দলের পুরো টিম নিয়ে আপনার প্রতিভাটা কাজে লাগান, দলের প্রতিভাটা। বহু বছর ধরে, বহু যুগ ধরে আমাদের এই কোহিনূর হিরে ফিরিয়ে নিয়ে আসার একটা দাবি ছিল। একদম টুক করে সুযোগ পেলে ঝেড়ে নিয়ে চলে আসুন, এটা আপনার দলের প্রতিভা, সেটাকে কাজে লাগান। আর 2 নম্বর হচ্ছে মান অপমানের প্রশ্ন। আমার কাছে একটা খুব সূক্ষ্ম ছোট প্রশ্ন। বিশ্ববিদ্যা বলবার সময় বলছিলেন বিশ্ববিদ্যা নিশ্চিতভাবে তার ওই দেশদ্রোহী ফই অনেক কিছু তকমা দিয়ে দিলেন। ওই বুদ্ধদেব ভট্টাচার্যের যখন শালবনী যাচ্ছিলেন ইস্পাত কারখানার উদ্বোধন করতে, তখন ল্যান্ডমাইন ফাটানো, জ্যোতি বসুকে দাঁড় করিয়ে রেখে বামপন্থীদের আমৃত্যু পদত্যাগ, মানে দেহত্যাগ না হলে পদত্যাগ হয় না, বিমান বসুর মিছিলের ওপর আক্রমণ, একের পর এক ঘটনা। তখন তো আর এদের মনে হয়নি কি, এখন এদের মনে হয় দুঃখ কষ্ট লাগতেই পারে। এদের ব্যক্তিগত ধাক্কা, রাজনৈতিক পরিকাঠামো, রাজনৈতিক বিশ্লেষক নাম নিয়ে অনেক রকমের অনেক কিছু। এখন কেন বললাম নাম নিয়ে, এটা প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওখানে যিনি গেছেন তার নাম হলো চোর কুণাল। এখন আমরা এবার বলতে পারেন চোর কুণাল কেন বলছেন, প্রমাণিত কিনা? আমি দাদা বলি, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি একটু বলে নি। আমি চোর কুণালকে চোর কুণাল আমি বলছি না, রাজ্যের মানুষ কেন বলছি, আমি কেন বলছি, কারণ আমরা তো দেখেছি এই কুণাল ঘোষকে পুলিশে উনি ড্রাম বাজাতে ভালোবাসেন কিনা আমি জানি না, পুলিশের ড্রাম বাজাতে বলেছিল যে সারদায় যত টাকা চুরি হয়েছে আমি তো চুরি করিনি, চুরি করেছে হচ্ছে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর তার দল সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। এখন বুঝতে পারছি না। এবার 2 নম্বর প্রশ্ন হলো, আমি যতদূর জানি কুণালবাবু ওখানে বলছেন সাংবাদিক হিসাবে গেছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে কুণালবাবু কি ওখানে সাংবাদিক হিসাবে গেছেন না তৃণমূলের মুখপাত্র হিসাবে গেছেন? যদি তৃণমূলের মুখপাত্র হিসাবে যান তাহলে প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী, তারা বিজনেস সামিট করবেন, বিজনেস নিয়ে আলোচনা করবেন, পশ্চিমবাংলায় কত বিজনেস চলে আসবে, এমন লোকদেরকে দেখতে পাচ্ছি তারা কিসের বিজনেসম্যান, কিসের শিল্পপতি। আমি 2 নম্বরে একটাই কথা বলে শেষ করব, যেটা হলো যে এই যে বারবার করে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, এই গণতন্ত্রের কোন প্রশ্ন? গণতন্ত্রে দাঁড়িয়ে থেকে যেখানে আলোচনা হওয়ার কথা ছিল এই কেলক কলেজে, এখানে তো ওইখানকার ছাত্রছাত্রীরা কি চাইবে, যে সারা দেশের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি শুনতে চাইছে, সারা দেশের রাজনৈতিক পর্যবেক্ষণ, তার কার্যকলাপ শুনতে চাইছে। উনি বক্তব্যতে কি রাখলেন, পুরো বক্তব্য এই গোটা শোনা গেল ব্রিটিশদের উনি একদম সাজিয়ে দিলেন, এত প্রশংসায় ভরিয়ে দিলেন। কোন ব্রিটিশদেরকে উনি ভরাচ্ছেন প্রশংসায়? 200 বছর যারা স্বাধীনতা রেখেছিল, যারা ডিভাইড এন্ড রুলস করে হিন্দু মুসলমান ছিল। কিন্তু পাশাপাশি এটাও মানতে হবে রজনীপাম দত্ত তার কাছ থেকে দীক্ষা নিয়ে, ব্যারিস্টার এবং তৎকালীন জ্যোতি বসু তার কাছ থেকে দীক্ষা নিয়ে কিন্তু এই পশ্চিমবাংলায় কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছেন, এবং ব্রিটিশ কমিউনিস্ট পার্টির কিন্তু বিরাট প্রভাব ছিল ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিতে। রজনীপাম দত্ত, তুমি যখন বললে তাহলে একটা ছোট্ট উত্তর তোমাকে নিতে হবে। একদম তুমি যেটা বলছো আমি তোমার সঙ্গে সহমত পোষণ করলাম। এখন প্রশ্নটা হলো যে ওখানে আমি যে আলোচনার ভিত্তিটায় গেছিলাম, আলোচনার ভিত্তিটাই কি ওখানকার ছেলেমেয়েরা বিশ্ব রাজনীতির বা রাজ্য রাজনীতির বা দেশের রাজনীতির নির্যাস পেল? মুখ্যমন্ত্রীর কাছ দিয়ে পুরোটাই তো ওনার আমিত্বে ভরে গেল। আমি আসি আমি মানবের কাছে আসছি। গণতন্ত্রের জায়গায় প্রশ্ন আমাদের অহংকার যে আমরা ওই ভিক্ষা চেয়ে আমাদের চুরির টাকা সারদা নারদায় আমাদের দল চলে না, আমরা ভিক্ষার টাকা নিয়েও
ওই অরূপ চক্রবর্তীর একটা কথার উত্তর দিলাম, ভিক্ষার টাকা নিয়েও আমরা লন্ডনে ইউনিট করতে পেরেছি। তাই ওদের লন্ডনে ইউনিট ছিল না, তাই আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু লন্ডনের ইউনিট তো ক্ষমা চেয়েছে। হ্যাঁ, লন্ডনের ইউনিট তো শোনা যাচ্ছে সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছে। না না না, এরকম কোনো জায়গাকে তো আসেনি। তারা বলেছেন যে আমরা প্রশ্ন করতে চেয়েছিলাম, মুখ্যমন্ত্রী তার উত্তর দিতে চাননি। না, এসএফআই ইউকে মানে আমরা জানি যে এই যে এখানে তো পোস্ট করা হয়েছে, তারা তো অ্যাপোলজি চেয়েছে বলে শোনা যাচ্ছে। এখানে অ্যাপোলজি যেটা চাওয়া হয়েছে, বারবার করে বলা হচ্ছে ওখানে তাদেরকে যেভাবে প্রভাবশালী এবং প্রভাব খাটানো হয়েছে, ওখানে মুখ্যমন্ত্রী যে রাস্তা দেখাতে চেয়েছে এবং ওখানে তাদের থাকা নিয়ে আজকে সংশয় তৈরি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বলছি এখানেও বামপন্থীরা, উনি ভয় পাচ্ছে, সারা বিশ্বে বামপন্থীরা আছে, বামপন্থীরাই তো প্রাসঙ্গিক, বাকি ধারে পাশে যারা আছে সবটাই অপ্রাসঙ্গিক। অবশ্যই আমি আসছি মানবের কাছে। আমি একবার দীপঙ্কর সরকারের কাছে চলে যাব, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র ডক্টর দীপঙ্কর সরকার। দেখুন, এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বা বামেদের কার ক্ষতি বা লাভ হয়েছে তার অঙ্কের বাইরে গিয়ে অনেকে বলছেন গেরুয়া শিবিরের, রাজ্যের গেরুয়া শিবিরের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। কেন বলছি? তার কারণ হচ্ছে একের পর এক ঘটনা, বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত ঘটনা চলছে, সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে, এবং যেভাবে কুম্ভতে অনেকে দাবি করছেন বাঙালিরা কুম্ভতে যেভাবে যোগদান করেছেন, কোথাও বোধহয় পালে একটা হাওয়া পেয়েছিল ভারতীয় জনতা পার্টি বা এ রাজ্যের বঙ্গ ব্রিগেড গেরুয়া শিবির। কিন্তু এই লন্ডন সফরে সবচেয়ে ক্ষতি হয়েছে ভারতীয় জনতা পার্টির বঙ্গ ব্রিগেডের। তার কারণ এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে যে কেলক কলেজের, অক্সফোর্ডের কেলক কলেজে যারা এইভাবে যারা বিরোধিতা করেছে, বিক্ষোভ দেখিয়েছেন, ভালো মন্দের প্রশ্নে আসছি না, তারা কোনো না কোনোভাবে বামেদের সঙ্গে যুক্ত। আবার দেখুন, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন লন্ডনে যে দূতাবাসে গিয়েছিলেন, তার পেছনে তো একেবারে শীর্ষ স্তর থেকে সবুজ সংকেত ছিল। তাহলে কি কোথাও একটা যে সেটিংয়ের আবহ আছে সেটা লন্ডনে বেরিয়ে পড়েছে? কি বলবেন ডক্টর দীপঙ্কর সরকার? দেখুন, আমাদের পশ্চিমবাংলার সব থেকে বড় বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কতগুলো কলেজ আছে রীতিমতো আপনি মনে হয় জানেন না। এখন অবধি 151টা কলেজ আছে। ডোমজুর, শ্যামপুর, ডোমজুর কলেজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ। আপনাকে কালকে ডোমজুর কলেজে বক্তৃতা দিতে নিয়ে গেল, আপনি ডোমজুর কলেজে বক্তৃতা দিয়ে আপনার চ্যানেলে চলে আসেন, বললেন যে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির বক্তৃতা দিয়ে গেছি। ঠিক আছে, তাহলে কেলক কলেজে কেলে হয়েছে কিনা প্রথমেই দেখুন। যদি এই বক্তব্য ভুল হয়, ভারতীয় জনতা পার্টি সমস্ত দায় নেবে। কিন্তু দেখুন, 151টা কলেজের একটা কলেজ ডোমজুর কলেজ, যে কলেজে আমি 19 বছর পড়িয়েছি, সেই কলেজের একটা কলেজে আপনি বক্তব্য দিয়ে এলেন, এসে বললেন কলকাতা ইউনিভার্সিটি বক্তব্য দিতে গেছিলাম। কত বড় মিথ্যাচার! যে আর দ্বিতীয় কথা, মানববাবু বলছিল তার পার্টি স্ট্যান্ড থেকে বলেছে আমার কথা, যে ব্যক্তিটা মমতা ব্যানার্জির সাথে সফর সঙ্গে হয়েছেন, সেই ব্যক্তিটা 3.5 বছর জেল খেটেছেন এই পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বিচার ব্যবস্থার অধীনে। এখনও তিনি জামিনে আছেন। একটা জামিনে থাকা ব্যক্তি সে কি করে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়? তৃতীয় একটা ব্যক্তি, আজকে খবরের কাগজে দেখলাম, এই একজন ব্যক্তি মমতা ব্যানার্জির সফর সঙ্গী হয়েছেন, তিনি আজকাল পত্রিকার সাংবাদিক দীপঙ্কর নন্দী। না, এখানে কোনো সাংবাদিকের নাম বলবেন না। আমি কথা ব্যক্তিগত বলছি, সাংবাদিকের নাম কোনো সংবাদ মাধ্যমের নাম বলবেন না। কোনো একটা সাংবাদিক তিনি হোটেলে খেতে গিয়ে কি চামচ, আমি বলতে চাইছি না, একটা জিনিস নিয়েছেন, একটা রূপোর চামচ নিয়ে, ভাবুন যে নিয়েছে সে নিজের কাছে রাখেনি, সে গিয়ে আরেকটা সাংবাদিক, আরেকটা বড় পত্রিকার সাংবাদিক তার ব্যাগের মধ্যে দিয়ে সিসিটিভিতে পড়ে। আরে চোর ডাকাত দিয়ে কাজ নাকি মুখ্যমন্ত্রীর? একজন 3.5 বছরের জেল কাটা আসামি সে কি কাজ করবে? তার দায় কি মুখ্যমন্ত্রী নেবে? এবার একটা কথা, আর বিজেপি এর সাথে কোথার থেকে আসে? বিজেপি কিছু না, একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের 27টা অঙ্গরাজ্যের মধ্যে একজন মুখ্যমন্ত্রী গেছেন, সে ওখানে গিয়ে একটা দেশের দূতাবাসে, আপনি গিয়ে যদি মনে করেন দূতাবাসে দেখা করতে পারেন, সাংবাদিক না যে কোনো ভারতীয় যদি মনে করে তার প্রয়োজন আছে দূতাবাসে দেখা করে, অনুমতি চাইতে পারে, অনুমতি প্রদান করলে রাহুল গান্ধী, রাহুল গান্ধী, দীপঙ্কর বাবু, আমি একদম সোজাসুজি জানতে চাইছি, রাহুল গান্ধীকে এরকম লন্ডনের দূতাবাস ব্যবহার করতে দেওয়া হবে? কোথাও কি ভারতীয় জনতা পার্টি রাহুল গান্ধীর বিরুদ্ধে অন্য? আপনি মনে হয় জানেন না, রাহুল গান্ধী গেলে যদি দূতাবাসে কোনো দরকার থাকে তিনি নিয়ে যান। দেখুন, আমার যে কথাটা বলতে বাকি আছে একটা কথা, ব্রিটিশের সাংবাদিক
তিনি আলোচনার মাধ্যমে বলছেন যে আমরা বিশ্বের পঞ্চম অর্থনীতি ছিলাম, আমাদেরকে পিছনে ফেলে 6 নম্বরে দিয়ে ভারত আজ বিশ্বের পঞ্চম অর্থনীতি হয়েছে। এটা নিয়ে আপনি কি বলবেন? এটাই না আপনার বক্তব্য কি? উনি যদি ভারতের ভালো চেতেন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হতেন, সত্যি সত্যি এখন কিনা ভারতের না বাংলাদেশের মুখ্যমন্ত্রী জানি না, বা পাকিস্তানের কোনো অঙ্গরাজ্যের কেউ গেছে কিনা জানি না, তিনি ওখানে গিয়ে বলছেন আমি বিশ্বাস করি না এমন একটা ভারত হয়েছে। আরে ভারতেরকে ব্রিটিশের সাংবাদিক জিজ্ঞেস করছে, আরে ভারতের কোনো সাংবাদিক জিজ্ঞেস করছে না, ব্রিটিশের সাংবাদিক ব্রিটিশে বসে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করছেন। তিনি সেখানে গিয়ে যে বক্তব্যটা রেখেছেন, আপনার মনে হয় এটা ভারতীয় জনতা পার্টির সুবিধা করতে গেছে? এটা ভারতীয় জনতা পার্টির কাজ? আরে কালকে ভারতীয় কালের নিয়মে রাজনৈতিক দল থাকে, 34 বছর বামফ্রন্ট শাসন করেছিল, আজকে নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে বিজেপি আছে, একদিন হতে পারে যে থাকবে না। কংগ্রেস শাসন করেছিল 50 বছর ধরে, কংগ্রেস কাজ নেই। কিন্তু আমি যে দেশের বক্তব্য রাখি, এই যে রাহুল গান্ধী যে কাজটা আমেরিকায় গিয়ে ভারতের বিরুদ্ধে করেছিলেন বলে আজকে রাহুল গান্ধী 3 বার ইলেকশন মিলিয়ে 100 পার হতে পারেননি, 3বার ফেল করেছেন নির্বাচনে সভাপতি হয়ে। ঠিক সেইভাবে মমতা ব্যানার্জি আজকে শেষ 26-এ আজকে মোথাবাড়ি যে ঘটনা ঘটেছে, আজকে ওখানে যিনি আছেন জিজ্ঞেস করবেন না কি হয়েছে মোথাবাড়িতে? হিন্দুরা বাড়িতে, হিন্দুর দোকানপাট ঘর দেখে দেখে ভেঙে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী বাঙালি হিন্দুরা জ্বলছে মুর্শিদাবাদের মোথাবাড়িতে, আর আপনি ওখানে বসে বসে ভারত পঞ্চম অর্থনীতি হয়েছে বিশ্বাস করেন না, ভারতের পঞ্চম অর্থনীতি অস্বীকার করেন। এটা ভারত সরকার করে দিয়েছে পঞ্চম অর্থনীতি, এবং বলছেন আগামী 26-28-এর মধ্যে তৃতীয় হয়ে যাবে, এবং এমন এক ধরনের 50 বছর পরে ভারত বিশ্বের আক্রমণ হতে পারে সেরকম জায়গায় উনি বলছে ডিবেট করছেন। ভারতে বিজেপি সুবিধা করতে গেছেন, এটা আপনি বললেন। আপনি কিভাবে বললেন? আপনাকে প্রশ্ন আমি করছি, এই কথার মধ্যে কি বিজেপি সুবিধা পেলেও না ভারত সরকারের বদনাম করে দিল একজন মুখ্যমন্ত্রী হিসেবে? দুঃখের বিষয় এই বাংলায়। আমি এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন করব না, আমি এই বিষয়ে আসবো। হ্যাঁ, 10 সেকেন্ড। অভয়াকাণ্ডের বিচার পেলেন যখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, ভারতের অর্থনীতি উন্নত হয়েছে, কেন হিন্দুদের আক্রমণ আপনি বক্তব্য? এই প্রশ্নগুলো করা অন্যায় হয়েছে, জানি না কে করেছে, কিন্তু যে করেছে তাকে আমরা স্যালুট দিই, কারণ তাদের বলা সত্য কথা বলার সাহস আছে, আমরা মনে করি সত্যি কথা বলেছে, তাদেরকে লক্ষ লক্ষ ধন্যবাদ এই ভারতীয় সনাতনীদের পক্ষ থেকে। লাল সালাম না গেরুয়া সালাম, এটা নিয়ে আমি পরে কথা বলছি। আমি ধন্যবাদ বলেছি। আরে বাবা, আপনি তো একটু আগে বলছিলেন দুজনের মধ্যে দোস্তি, যেই বললাম দোস্তি কাটিয়ে দিলাম, সেই আবার লাল সালাম। আরে লাল সালামের সাথে বিরোধিতা আমাদের জন্ম থেকে, আর কোনোদিনই হবে। আমরা 2 থেকে এই পর্যন্ত এসেছি বিরোধিতা করে ভারতের সনাতনী ঐতিহ্যকে, সততাকে, ভারতীয় ধর্ম থেকে আমরা সনাতন ঐতিহ্য হিন্দুত্বকে কাটছি। অবশ্যই আমি আসছি, আমি একবার চলে যাবো অভিজিৎ বাবুর কাছে। অভিজিৎ বাবু, গোটা ঘটনাকে কি দেখছেন? কেলগের কেলেঙ্কারি নাকি রাজ্যের অপমান? আমি না একটা বিষয় খুব আমার কাছে প্রশ্নে, মানে মমতা ব্যানার্জি কেলগের মতন একটা ইউনিভার্সিটিতে গিয়ে কি বক্তৃতার মধ্যে দিয়ে ব্যবসা আনবে? ধরুন আপনি ডোমজুর কলেজে গিয়ে বক্তৃতা করে কোন ব্যবসাটা কলকাতা শহরের জন্য, আমি এইটা বুঝতে পারছি না। এবার কেলগে যে গেলেন, আমার এখানে দুটো প্রশ্ন আছে। তৃণমূলের, আমি জানি না বিশ্বজিৎ বাবু কোন, যাই হোক সাধারণ, উনি রাজনৈতিক বিশ্লেষক। আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূলের যে অফিসিয়াল পেজ, সেই পেজটা থেকে যতক্ষণ না বিশ্বনাথ গোস্বামী প্রকাশ্যে কাঁথা খুলে দিল, ততক্ষণ পর্যন্ত ওটা পোস্ট হয়েছিল অক্সফোর্ডে যাচ্ছে। বিশ্বনাথ গোস্বামী প্রথম ব্যক্তি যে চিঠি লিখে, সে চিঠি লিখে তার উত্তরের প্রেক্ষিতে যখন জানতে পারে, অক্সফোর্ডই জানায় যে এরকম কোনো বিষয় নেই, কেলগ বলে একটা ইউনিভার্সিটি, এবার আমার বক্তব্য হচ্ছে আমি কেলগে যাচ্ছি, কেলগ বলতে অসুবিধা কি? কেন আমি অক্সফোর্ড বলছি? দ্বিতীয় কথা, আমার এখনো একটা বড় প্রশ্ন চিহ্ন আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ কেলগে যাওয়ার প্রয়োজনীয়তা পড়লো কেন? ইন্ডাস্ট্রিয়াল সামিট তো হয়েছে, তাহলে ইন্ডাস্ট্রিয়াল সামিটটা কি জিরো? সেটাই কিছু এলো না, ওখানে যেতে হলো, ওখান থেকে এবার নিয়ে আসতে হবে। নিয়ে আসার প্রশ্নের দুটো বিষয়কে খুব গুরুতরভাবে বলছেন। এক, কলকাতা থেকে লন্ডন ব্রিটিশ এয়ারওয়েজ প্লেন চালাবে, আর 2 হচ্ছে অক্সফোর্ড চাইলে একদিনে জমি দিয়ে দেবো। তা এরকম জমি আর কি কেউ চাইছে না? জমি কি এখন ল্যান্ড ব্যাংকে জমে যাচ্ছে? পশ্চিমবঙ্গের মানুষ অন্ধকারে। আমার শুধু প্রশ্ন হচ্ছে, একটা মুখ্যমন্ত্রী কোথাও একটা বক্তৃতা করতে গেছেন, তার যে সিকিউরিটি পার্ট, ওখানে তো যদি ব্যবসায়িক কথা হয়, ওখানে যদি ইন্ডাস্ট্রি আনার কথা হয়, তাহলে আমি যদি ধরেও নিই
পশ্চিমবঙ্গ থেকে মোহাম্মদ সেলিমরা বুদ্ধি খাটিয়ে ওইখানে এসএফআই ছেলেদের পাঠিয়েছে বা ওখানকার এসএফআই কে পাঠিয়েছে, তারা ঢুকলো কি করে, কিভাবে ঢুকলো? আপনি হলটা দেখেছেন? হলটা আমাদের আইসিসি ঘর আছে, তার জন্য কখনোই মমতা ব্যানার্জির পেছন থেকে আপনি দেখবেন, মমতা ব্যানার্জি যখন ব্রিগেডে বক্তৃতা করে তখন মমতা ব্যানার্জির ব্যাক সাইড থেকে পুরো জনগণ দেখায়, আর আমি পুরোটা আজকে ভালো করে ফলো করে দেখেছি, সবটাই মমতা ব্যানার্জিকে দেখিয়েছে, উল্টো দিকের জনগণের সমষ্টিটা দেখায়নি। আর যে কজন লোক ছিল তার মধ্যে 50% ছিল ওনার সাথে যারা সাংবাদিক রূপী বিভিন্ন ব্যক্তি গেছে, আমি তার তালিকার মধ্যে যাব না, তার কারণ তাদের প্রত্যেককে আমার থেকে আপনি ঋতব্রত বাবু অনেক ভালো চেনেন। আমি একটাই কথা আমি শুধু শেষে বলবো যে মমতাকে প্রাসঙ্গিক করার মনে হয় কোনো কারণ নেই। এইখানে আমার মানবকে বলবার আছে যে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটা ভুল হচ্ছে। কি দরকার 19 লক্ষ কোটি টাকা বলতে গিয়ে কোনোবার 19,000 লক্ষ কোটি বলছে, কি বলছে কি না বলছে, সেখানে গিয়ে পোস্টার নিয়ে বিরোধিতা করে আলটিমেট মমতা ব্যানার্জিকে হাইপ দেওয়া একই ভুল বামফ্রন্ট 2006 থেকে 11 করেছে। মমতাকে হাইপ দিয়ে দিয়ে মমতাকে এই জায়গায় এনেছে, মমতা আজকে মমতা হয়েছে বামফ্রন্টের ভুলে। এই একই ভুল আর করা উচিত না। মানবরা যেমন আজকে উত্তরকন্যা অভিযান করেছে সঠিক, সেই উত্তরকন্যা অভিযানে এটা বাস্তব মোথাবাড়ির কথা তোলা উচিত ছিল। শুধু রুটি রুজি সমস্যা নয় পশ্চিমবঙ্গে, রুটি রুজিটাই পশ্চিমবঙ্গের এখন একমাত্র সমস্যা। আমি অভিজিৎ আপনার কাছে আসছি, আমি একবার খুব দ্রুত বিশ্বজিতের কাছে চলে যাব। বিশ্বজিৎ, বিভিন্ন রকম কথা উঠছে, সত্যি তো কেলগের কেলেঙ্কারি নাকি সত্যি কথা বলতে গেলে রাজ্যের অপমান, কিন্তু এসবের বাইরেও এটা তো অস্বীকার করতে পারি না আমরা নারীর ক্ষমতায়ন অথবা বিভিন্ন প্রকল্প, জনমুখী প্রকল্প, সে বিষয়ে গোটা বিশ্বের দরবারে একটা উন্নয়নকামী দেশ হিসেবে যে বার্তাটা পৌঁছানোর কথা ছিল, আদৌ কি সেই বার্তাটা পৌঁছালো? কারণ এটা তো অস্বীকার করতে পারবো না যে বেশ কিছু এমন প্রকল্প তৈরি হয়েছে, এবং তিনি বলতেও শুরু করেছিলেন যে যেখানে মানুষের, খেটে খাওয়া মানুষের, তার চাল, বাড়ির মহিলাদের তাদের নিজের নামে যে টাকা, সেই টাকা আসা, এবং স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের বাড়ির মহিলাদের নামাঙ্কিত, মানে নামকে আগে রেখে, অগ্রভাগে রেখে এই গোটা ঘটনাটাকে ঘটানো, এগুলো তো অস্বীকার করার মতোও নয়। কোথাও কি সেই বার্তাটা পৌঁছাতে পারলো, এবার পৌঁছাতে পারলো বিলাতে? না, দুটো জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা নিয়ে কথা হচ্ছে, এটা আপনি খুব ভালো জানেন ঋতব্রতদা, যে যখন মুখ্যমন্ত্রী সফর করেন তার সঙ্গে বিভিন্ন সরকারিভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমের যারা সাংবাদিক তাদের আমন্ত্রণ জানানো হয়। সরকার তাদের খরচ বহন করে না, সেই সংবাদপত্র প্রতিষ্ঠান তাদের খরচ বহন করে। তার কারণ তারা প্রত্যেকেই এক্সক্লুসিভ নিউজ তৈরি করতে চান, এবং সেই কারণেই নির্বাচিত যে সংবাদ মাধ্যমকে আমন্ত্রণ জানানো হয় তারা, তাদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সফর সঙ্গী হন। এক। 2 নম্বর হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন নানান কলেজ আছে, যেটা দীপঙ্কর দাও বলছিলেন, আমরা কিন্তু সেখানে অ্যাফিলিয়েটেড টু ক্যালকাটা ইউনিভার্সিটি এই কথাটা ব্যবহার করি। এবার 3 নম্বর যে বিষয়টা এলো, যে মুখ্যমন্ত্রী তার যে সংগ্রাম, তার যে লড়াই, আমি রাজনৈতিক আদর্শের কথা ছেড়ে দিলাম, কারণ রাজনীতি নিয়ে বা রাজনৈতিক দল, কারণ আমি একটু আগেও বলেছি আদর্শই নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না হয়ে যদি বিহারের মুখ্যমন্ত্রী যেতেন, যদি উড়িষ্যার মুখ্যমন্ত্রী যেতেন, যদি কেরলের মুখ্যমন্ত্রী যেতেন, তবুও আমার দৃষ্টিভঙ্গি একই থাকতো যে যখন রাজ্যকে এবং ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে তিনি যাচ্ছেন, সুতরাং তার এই রেসপেক্টটা আমরা আশা করি, এবং এই সহমতটা সেটা মেনটেন করা উচিত। এখন এটাতে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে রাজ্যে শিল্প আসবে। শিল্প আর যদি মনে হয় যে বিজিবিএস হওয়ার পরে রাজ্যে শিল্প আসেনি, তাহলে এটা ভুল। এখন আমাদের প্রত্যাশা আর প্রাপ্তির মাঝখানে ফারাক থাকে, বিভিন্ন কারণে সেই ফারাক কখনো বাড়ে কখনো কমে, কিন্তু তাই বলে আমরা আর কোনো চেষ্টা করব না, এটা হয় না। আর সব ঘটনা নিয়ে রাজনীতি করা যায় না। আসলে একটা মুখ্যমন্ত্রী বা একটা সরকারের অনেক বিরোধী দল থাকে, এবং সবসময় যে ভালো কাজ সব করবেন এমন নয়, খারাপ কাজও থাকে।
তার সমালোচনা, গঠনমূলক সমালোচনা একান্তই কাম্য, কিন্তু যেগুলো সমালোচনা করা উচিত নয় সেটাকেও যদি সমালোচনা করি তাহলে মনে হয় বাংলার মানুষ হিসাবে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে ভাবমূর্তি, সেটা নিয়ে প্রশ্ন উঠছে। আমি ধরে নিলাম যে প্রশ্নগুলো মুখ্যমন্ত্রীকে করেছিলেন সেইগুলো জাস্টিফাইড কিনা, কিন্তু সেটা বলার ফোরাম কি ওটা? এটা কি মনে হয় আমরা যারা এখানে আলোচনা করছি যে ওই ফোরামটা ছাড়া মুখ্যমন্ত্রীকে ওই কথাটা বলা যেত না? আর কুণাল ঘোষ সম্পর্কে যে আলোচনা হচ্ছে, কুণাল ঘোষ তো বলেই দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যে তিনি সরকারের আমন্ত্রণে এবং একটি সংবাদ মাধ্যমের স্পন্সরশিপে সেখানে গেছেন। ব্যক্তিগতভাবে আমরা এগুলো আলোচনা না করে যে ঘটনাটা আমি কাউকে সেইটা জানা। বিশ্বজিৎ বাবু, আপনি নিশ্চয়ই বলছেন, আপনার কথা আমি ইন্টারফেয়ার করছি না, আপনি বলবেন, আমাকে খালি একটা উত্তর দেবেন। উনি একজন সংবাদপত্র মাধ্যমে গেছেন, আপনি বলুন তো ওখানে সংবাদপত্রের মাধ্যমে গিয়ে লন্ডন থেকে দাঁড়িয়ে দলের মুখপাত্র হিসাবে কি বিবৃতি দেওয়া যায়? না না না, দেখুন কেন যাবে না? সাংবাদিকরা কি আপনার মনে হয় রাজনীতি করতে পারে? তাহলে সাংবাদিকরা কি রাজনীতি করতে পারে না? কতিপয় সাংবাদিক রয়েছেন যারা রাজনীতি করেন, এরকম হতেই পারে। আপনার সঙ্গে একমত, তাহলে এই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। না না, সবার কাছে পরিষ্কার, বামের কাছে এখনো পরিষ্কার নয়, সবার কাছে পরিষ্কার। না না, এই জন্য না না, এটা দেখুন, না না দেখুন, পশ্চিম বাংলার বামেদের কাছে এটা পরিষ্কার নয় বলেই তো এত বিদ্বজন যারা 34 বছর বামেদের থেকে অনেক কিছু নিয়েছে তারপর পাল্টি খেলো, এটা বামেরা বুঝতে পারে না, কিন্তু অন্য সবাই জানে কে কোন পক্ষে আছে। হ্যাঁ, বিশ্বজিৎ দা বলছে ঠিকই তো, হ্যাঁ বলতে অন্য জায়গায় এই প্রশ্ন করা উচিত, কিন্তু মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে ঢুকে গেলে আর প্রশ্ন করা যাবে না। তা নিয়ে ভরতদাস, আমি এই নিয়ে আলোচনা করবো, একবার বিশ্বজিতের কথাটা শেষ করব। বিশ্বজিৎ বলুন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে তিনি যে ওখানে গেছেন, উনি কিন্তু তৃণমূল কংগ্রেসের পেজ থেকে কোনো লাইভ করেননি বা বিবৃতি দেননি, নিজস্ব সমাজ মাধ্যমের পেজ থেকে তার বক্তব্যটা জানিয়েছেন। এইটা জানা এবং এই আমি বারবার বলবো, সে যে রাজনৈতিক দল হোক, রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আমাদের সবার মুখ্যমন্ত্রী, সুতরাং তাকে এইভাবে অসম্মান করলে আসলে বাংলাকে অসম্মান করা হয়, এটা মনে হয় কাম্য নয়। আমরা রাজ্যে এসে বিরোধিতা করতে পারি, এই কাজ হচ্ছে না, উন্নয়ন দরকার, চাকরি দরকার, এগুলো বলতে পারি, কিন্তু যখন রাজ্যের প্রতিনিধি হিসাবে, উনি তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে যাননি, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে গেছেন, তার সেইটুকু ডিগনিটি, সেইটুকু সম্মান প্রাপ্য। যারা এটা করেছে, যে রাজনৈতিক দলের ইন্ধনে এটা করা হয়েছে, এটা উচিত কাজ হয়। আমি বিশ্বজিৎ এখানে আমি প্রশ্নটা অবশ্যই অভিজিৎ দাসের, কিন্তু এখানে আপনাকেও প্রশ্নটা করি। এমনি তো আমাদের রাজ্যেতে গত কয়েক দশক ধরে বিরোধীরা অশ্বডিম্ব প্রসব করছেন একের পর এক, এবং এ রাজ্যে সেই বিরোধিতা আমরা আজ অবধি দেখিনি। যে বিরোধিতা আমরা 2009 থেকে 2011-তে বা তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবাংলায় যে বিরোধিতা দেখেছি, কোথাও কি মনে হচ্ছে যেহেতু বিরোধীরা এ রাজ্যে কোনো পরিসর পাচ্ছেন না, অর্থাৎ এর রাজ্যে পা রাখার কোনো জায়গা পাচ্ছেন না, বিরোধিতা করার জায়গা পাচ্ছেন না, সেই জন্য বিদেশ সফরগুলোকেই এখন তারা বেছে নেবেন বা বেছে নিচ্ছেন যে সেখানে অন্তত বিরোধিতা করা যাবে, কারণ বাংলায় দাঁড়িয়ে বিরোধিতা করার জন্য যে ক্ষমতা দরকার সে ক্ষমতা নেই। কোথাও কি মনে হচ্ছে এই মুহূর্তে বিরোধী রাজনীতিটা কোথাও তারা সুযোগ নিয়েছে বাইরের, তার কারণ সেইখানের পুলিশ প্রশাসন তা তো আর পশ্চিমবঙ্গ সরকারের নয়, সুতরাং তারা যেহেতু পশ্চিমবাংলায় বিরোধিতা করতে পারেন না, সেই জন্য বাইরে বিরোধিতা করছেন, কি বলবেন? একেবারে রাজনৈতিক দল হিসাবে ঠিক ভারতবর্ষের যে ছবিটা, পশ্চিমবঙ্গের ছবিটা ঠিক তাই। ভারতবর্ষে যখন ভারতীয় জনতা পার্টি সরকারে আছে, বিরোধীরা দিনের পর দিন তাদের মধ্যে আসন সমঝোতা, আদর্শ সমঝোতা, পলিটিক্যাল বোঝাপড়া, এইগুলো নিয়ে তাদের মধ্যে দূরত্ব বাড়ছে, একটা কমন পরিসর তৈরি হচ্ছে না। আমি একদম সুনির্দিষ্টভাবে ইন্ডিয়া জোটের কথাই বলছি, রাজ্যে এক, কেন্দ্রে এক, কিন্তু সাধারণ মানুষ এই আদর্শগত বিচ্যুতিটা মনে করতে পারে না। ঠিক তেমন ভাবে পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, তখন বিরোধীরা তারাও কিন্তু এক হতে পারছে না, কারণ এই বিরোধীরাই আবার কেন্দ্রে গিয়ে তৃণমূল কংগ্রেসের কখনো সহযোগী, আবার কখনো বিরোধী। এই যে একটা পলিটিক্যাল হিপোক্রেসি, এইটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে না। বিরোধীরা দেখুন, গণতন্ত্রে বিরোধী থাকবেই এবং সেটা স্বাস্থ্যকর। সেই বিরোধী যদি কোনো সরকার মনে করে যে বিরোধীদের সরিয়ে যাবে, আমি সেই মতে বিশ্বাস করি না,
কিন্তু আমার এটা মনে হয় যে মানুষের কাছে পৌঁছাতে হবে, জনগণের কাছে পৌঁছাতে হবে। জনগণের কাছে না পৌঁছালে, ইস্যু তৈরি না করলে, এইভাবে রাজনীতি করলে বিরোধীরা কিন্তু আগামী দিনে জোট বাঁধতে পারবে না এবং গঠনমূলক সমালোচনা থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। আমি বিশ্বজিৎ আপনার কাছে আসছি, আমি একেবারে সরাসরি আপনাকে যে জিজ্ঞেস করবো, আপনারই উত্থাপিত প্রশ্নের জবাব দিয়েছেন বিশ্বজিৎ, আমি এই প্রশ্নের কৃতিত্বর ভাগিদার হচ্ছি না, কিন্তু এটা তো খুব সঙ্গত কারণেই ঠিক যে পশ্চিমবাংলায় তো বিরোধিতার সেই পরিসরটাই দেয়নি, মানে এ রাজ্যে সরকার দেয়নি। এবং আমি বিশ্বজিতের কথার সুর ধরে বলি, কেন্দ্রে এবং রাজ্যে যেভাবে রাজনৈতিক দলগুলো শাসন ক্ষমতায় আছে, কিছুটা ফ্যাসিস্ট কায়দায় অন্য কোনো বিরোধীদের কথাই বলতে দেওয়া হয় না। যদি এটাই যদি সত্যি হয়, সেটা শুধুমাত্র রাজ্যে বলছি না, রাজ্য কেন্দ্রে, সেই জায়গা থেকে দেখলে এটা কি একটা তাহলে গেরিলা কায়দায়? দাদা এইগুলো রবীন্দ্রনাথের বইয়ের খাতায় ভাল লাগে। দিল্লিতে আপ কত বছর সরকার চালিয়েছে, পরিবর্তন হয়েছে, আপের একটা কার্যকর্তা বলুন বাড়ি ছাড়া পারবেন? পশ্চিমবঙ্গে ভোটে তৃণমূল জেতার পর উনি বললেন না, এগুলো না ওই কেতাবি ভাষায় সুন্দর সেজে গুজে বসে বলতে ভালো লাগে, কেতাবি ভাষা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী উনি সবার মুখ্যমন্ত্রী, তাই না, এটা তো ঠিক না, এটা ভুল কথা। খুন হয়েছিল, উনি গেছিলেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রীও সবার প্রধানমন্ত্রী। এগুলো শুনতে ভাল লাগে, কার্যক্ষেত্রে প্রমাণ করতে হয়। অভিজিৎ সরকার খুন হয়েছিল, এই রাজ্যের তরতাজা যুবক, 21 বছর বয়স, তরতাজা যুবক গেছিলেন, কি বাম নেতা কর্মীর না, কিন্তু অভিজিৎ একেবারে আমরা পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় ধৈর্যের পরীক্ষা দিলেন, হ্যানা তেনা, ওগুলো লন্ডন বলে। পশ্চিমবঙ্গে পারবেন? আর হিপোক্রেসি উনি শেখাচ্ছেন। বামেরা বারবার ভুল করছে, আমি আবার বলছি, অমিত মিত্রর ধুতি ধরে টানা ঋতব্রত আজকে বাংলার মাটি বাংলার ফল শেখাচ্ছে মানুষকে সংসদে। তো বামেদেরই প্রোডাক্ট, বামেদেরই প্রোডাক্ট আজকে হজম করতে হচ্ছে তো। দিল্লিতে এমন কি ঘটলো, আর বামেদের 1600 পার্টি অফিস এ রাজ্যে ধ্বংস হয়ে গেল, আর ঋতব্রত চলে গেল তৃণমূলে। না, কিন্তু কোথাও এটা তো খুব পরিষ্কার যে ভালো খারাপের মধ্যে যাচ্ছে না, এই বিরোধিতা এর রাজ্যে এই মুহূর্তে রাজ্য সরকারের বিরুদ্ধে এই বিরোধিতা তো কেউ করতে পারছে না। লড়াইটা রাজনীতির লড়াই, রাজনীতির বিরুদ্ধে হতে পারে, মানবের সাথে আমার রাজনৈতিক লড়াই হতে পারে, কিন্তু মানবের সাথে লড়তে গিয়ে মানবের পাশে 4টে পুলিশ মানবকে কিছু বললেই আমাকে অ্যারেস্ট করবে, এই ধমকানি চমকানি দিলে তাহলে আর রাজনীতি করতে পারবেন আপনি? কিন্তু সে সব আমলেই তো হয় না, সব আমলে হয় না, সব আমলে হয়। মহারাষ্ট্রে ক্ষমতা পাল্টালো, দিল্লিতে উনি বলছিলেন। আমি আপনাকে বলছি শুনুন, সব আমলে হয়, সব বোঝা যায়, সব বোঝা যায়। সব আমলে যদি হয়, বাম আমলে বেশ কিছু ঘটনা ঘটেছে বলে তো পরিবর্তন। আরে পরিবর্তনটা কি কারণে? যে এই কারণ বলেছিলেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? আর তার সাথে এই জেল ফেরত আসামি বারবার করে বলা হয়, আমি জেল ফেরত আসামি বলি না, ও গেছে ওখানে আবার ধান্দাবাজি করতে, ও তো শকুনি। দেখুন, আমি একটা কথা বলছি, যিনি এখানে নেই স্টুডিওতে, আমরা তার বিষয়ে কেন আলোচনা করব? না, এইটা তিনি এই রাজ্যে একটি রাজনৈতিক দলের মুখপাত্র এবং একটি সংবাদ মাধ্যমের প্রধান, আমরা তাকে নিয়ে আমাদের মূল বিষয় আমরা আলোচনা করব। আমি একটু মানবের কাছেই আছি। মানব, কোথাও কি মনে হলো যে এ রাজ্যে তো কোনো কিছুই করে উঠতে পারা যাচ্ছে না? মীনাক্ষী মাঝে জ্বলে উঠেছিলেন, এখন সেই হিসেবে মীনাক্ষীকেও দেখতে পাচ্ছি না। তার আগে সূর্যকান্ত বাবু, তারা অনেক চেষ্টা করেছিলেন 2016 এবং 2016 থেকে 2000 বলা যেতে পারে 18-19 পর্যন্ত যা যা ঘটেছে, তাতে বামেরা দূর থেকে আরও দূরে সরে গেছে। অনেকে বলছেন শূন্যটা এখন ছোট ছিল আগে, এখন মহাশূন্যর দিকে চলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে লন্ডনের বিদেশের বুকে যে ঘটনাটা ঘটিয়েছে, তার কোথাও কি মনে হচ্ছে মানে কোথাও একটা ঘোলা জলে মাছ ধরা একটা পরিস্থিতি সৃষ্টি করা গেছে যে না, আমরা বিরোধিতাতে আছি? না, একদম না, আমি একদম তীব্র বিরোধিতা করছি। আমার একটা কথা প্রথমে বলি, ওই বিশ্ববিদ্যালয়ের কথা দিয়ে আপনি রাজ্যের অপমান হয়েছে তো। আমি বলছি, বাংলায় চুরি করে কেউ যদি লন্ডনে পালিয়ে যায়,
তাহলে কি আমরা লন্ডনে তাকে চোর বলতে পারবো না? কিন্তু ভারতে চুরি করলে বেশিরভাগ লোক ভারত, আমি আচ্ছা ধরলাম বাংলা যেহেতু ভারতের মধ্যে, তাই ভারতেও যদি চুরি করে পালিয়ে যায়, সে যদি লন্ডনে চলে যায়, তাহলে কি তাকে চোর বলা যাবে না? 2 নম্বর কথা হচ্ছে এই যে বারবার করে বলছেন যে বাংলার মাটিতে নেই তাই লন্ডনে। আরে আমরা লন্ডনেও করেছি প্রতিবাদ, আমরা বাংলাতেও করেছি। আপনি বলছেন মীনাক্ষীকে দেখা যেত, মীনাক্ষী মুখার্জিকে এখন দেখা যায় না। না বাংলাদেশ কোথায়, না এত যদি সাহস থাকতো বাংলায় কোথায় এইরকম বলছি। আজকে উত্তরবঙ্গ অভিযানে মীনাক্ষী মুখার্জি মার খেয়েছে, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা মার খেয়েছে, তৎসহ 7 থেকে 8 জন যুব নেতা কর্মী তারা হসপিটালে ভর্তি, পুলিশ রাস্তায় ফেলে তাদেরকে পেটাচ্ছে। আমরা বলছি যদি 15 মিনিট যদি পুলিশ যদি সরে যায় রাজ্য থেকে, তৃণমূলের কোন পার্টি অফিস, তৃণমূল দলটাকে খুঁজে পাওয়া যাবে না। আজকে তৃণমূলের বি টিম হিসাবে কাজ করছে এই রাজ্যের প্রশাসন। এই রাজ্যে যদি এই রাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়, না আমার বক্তব্য, না আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একজন যুব কর্মী, যুব নেতা, আপনি সিপিআইএম তরুণ নেতা, আমাকে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধেই তো আপনাদের লড়াই একদম, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে, আপনারা হঠাৎ উত্তরবঙ্গে এই সময় কেন, এই সময়টা কেন বাঁচলেন? উত্তরবঙ্গ আমাদের এই সময় বাঁচে না, আমাদের 2 মাস আগে থেকে এই বেকারত্ব বিরোধী আন্দোলন আমরা বহু বছর থেকে করে আসি এবং এই সময়টাতেই আমরা করে আসি। রাজ্য জুড়ে, দেশ জুড়ে যে বেকারত্ব, একদম আপনি একেবারে আমার মনের কথা বলেছেন। পশ্চিম বাংলায় বিরোধীদের অসুবিধাটা হচ্ছে তারা 2 মাস আগে থেকে ঠিক করে নেন যে কি কি করবেন, কোন কোন কর্মসূচি করবেন। তারা ঠিক করে নেন কখন প্যালেস্টাইনকে তারা সমর্থন করবেন, কার হয়ে তারা কথা বলবেন। মুশকিলটা হচ্ছে রাজ্য রাজনীতিতে সাংবাদিক হিসেবে যা দেখেছি 2005 থেকে শুরু করে 2011-তে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনীতিটা আজ কোথায় কি হয়েছে, 72 ঘন্টাও সময় দিতেন না, প্রশাসনকে 24 ঘন্টাও সময় দিতেন না, এমনকি কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টাও সময় দেননি। কোথাও মনে হচ্ছে না এইসব বেকারিত্ব বিরোধী আন্দোলন নিশ্চয়ই তো করতেই হবে, এটা তো কর্মসূচি, কিন্তু কোথাও মনে হচ্ছে না এই যে 2 মাস ধরে আগে থেকে কর্মসূচি, আমরা যাব, লাঠি পেটা খাবো, হাসপাতালে চলে যাব, শহীদের মর্যাদা পাবে কেউ, এটা বিরোধিতা না। এই বিরোধিতা উত্তরবঙ্গ আজকে, আচ্ছা তুমি যদি উত্তরবঙ্গ অভিযান নিয়ে তুমি বলো, সিএমএইচ অফিস বারাসাত অভিযান, এটা তো আমাদের হঠাৎ করে ঠিক করা, আমরা রাস্তায় নেমেছি, আন্দোলন করেছি, দক্ষিণ 24 পরগনা আন্দোলন হয়েছে, বারাসাতে আন্দোলন হয়েছে, হাবড়াতে আন্দোলন হয়েছে, বর্ধমানে আন্দোলন হয়েছে, সমস্ত জায়গায় হয়েছে, এটা হঠাৎ করে আমাদের নির্ধারিত। এইবার প্রশ্ন হলো আমাদের সবচেয়ে বড় 26 দিন ধরে যখন ন্যাশনাল হাইওয়ে বন্ধ রেখেছিল অসাংবিধানিক ভাবে, তখন লাঠিপেটা করে তুলে দিয়ে জেলে ভরে দেওয়া, যখন বিধানসভা ভাঙচুর করেছিল তখন আমাদের জেলে ভরে দেওয়া, করতে তো পারিনি, কমিউনিস্ট পার্টি তো করতে পারিনি, মাওবাদী তকমায় জেলে ভরে দেওয়া, এইগুলো আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা রেখেছিলাম বলে আজকে এই একের পর এক মিথ্যে আন্দোলন করে আজকে এই জায়গায় উনি পৌঁছাতে পেরেছেন। এটা আমাদের ভুল, উচিত ছিল আজকে যে নির্লজ্জ এবং নগ্নতার সাথে প্রশাসনকে ব্যবহার করছে, এই ব্যবহার যদি আমরা করতাম আজকে উনি এই মিথ্যাচার করতে পারতেন। আমি মানবের অনুশোচনাকে আমি সম্মান জানিয়েই বলছি যে কোথাও কি, আপনাকেও বলি দীপঙ্কর বাবু, কোথাও কি মনে হচ্ছে না শুধুমাত্র কোথায় বৈষম্য বিরোধী আন্দোলনে বা গোটা বাংলা ধেই ধেই করে নাচলো, তারপর সংখ্যালঘুরা সেখানে যে অবস্থা হলো এবং কুম্ভ মেলায় কত লোক গেল, তার উপর ভরসা না থেকে এবার আন্দোলনে পথে নামা উচিত। আন্দোলন মানে কিন্তু শুধুমাত্র বিধানসভার ভেতরে আর বাইরে না। আপনারও সমস্যা দেখে কুম্ভ মেলা হয়ে গেছে, আপনি ওটা মৃত্যু কুম্ভ বলে ফেলেননি, ভাগ্য ভালো। আপনি আমি বলছিলাম আপনি 20 বছর, আমার মনে 20 বছরের উপরে মনে সাংবাদিকতা হচ্ছে, আপনি সফর সঙ্গে হননি কেন বলুন? আপনার যোগ্যতা নেই? না 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 না, আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলছি না, সমষ্টিগতভাবে যে আমরা যাকে চিনি, আপনি তো আজকে এখানে নাই, আর প্লাস আছে, আপনি তো বহু চ্যানেল করে এসেছেন, শুধু আপনার কথা হয়েছিল আপনি না না এইটা সব সময় শুনুন, এইটা না আমাকে উত্তরটা দিতে দিন। আপনি 3.5 বছর স্ত্রী ঘরে ছিলেন। না না না, আমি আপনাকে বলছি এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারা তাদের পলিসি অনুযায়ী ঠিক করবেন কে যাবে কে যাবে না। এই তো এবার আসুন, রাজ্য সরকারটা চলে আপনার আমার ট্যাক্সের পয়সায়, আর সেখান থেকে কাকে নিয়ে, না বিশ্বজিৎ কিন্তু প্রথমেই পরিষ্কার বলে দিয়েছেন যে সাংবাদিকরা গিয়েছেন তারা কিন্তু তাদের নিজস্ব পুঁজিতে গেছেন, নিজস্ব টাকায় গেছেন। উনি বিশ্বজিৎ বাবু সেফগার্ড দিয়েছেন, আমি সেটা থেকে অস্বীকার করছি। আমার একটা কথা, মানব খুব ভালো বলছিলেন উত্তরকন্যা অভিযান হয়েছে, আমি বলতে চাই মানবকে, মানব উত্তরকন্যা অনুযায়ী হল মালদার উপর থেকে তো তুমি কলকাতা থেকে উত্তরকন্যা গেলে, তুমি যেয়ে থাকো,
মালদার অবস্থাটা কালকে দেখে যাওনি? তোমাদের উচিত ছিল না মালদার আমি তো ঘটনা নিয়ে দুটো একদম কথা বলা? দীপঙ্করদার সঙ্গে একমত। আমি তো বলছি সবার আগে শুভেন্দু অধিকারী আর হুমায়ুন কবিরকে গ্রেফতার করা উচিত। রাজ্যের মানুষকে উস্কানি দিচ্ছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। অবশ্যই আমি একটু আজকে রামনবমী নিয়ে আমি আজকে একটু একদম শেষ। হ্যাঁ অভিজিৎ বলুন। আমার কথা শেষ হয়নি। আমি অভিযোগ এফআইআরটা কালকে সকালবেলা যে সিপিএম পার্টি বসতে আলিমুদ্দিন থেকে করে আছে, পুলিশ ধরে নেবে, ঠিক আছে? না, সে আমি এবার বিজেপি এবার পার্টি বলবো, বলেছেন আপনি আলিমুদ্দিন বললেন যে না। সরকারি অনুষ্ঠান কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির দাঁত বের করে এই হ্যাপি ডেন্টের এক্ষুনি আসছে, অ্যাডভার্টাইজমেন্ট দেয়। হ্যাঁ। সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে সরকারি অনুষ্ঠানে গেছেন, ওনাকে কেন বলা হলো? আমি বলি সরকারি অনুষ্ঠান পশ্চিমবঙ্গে যে যে জেলায় মমতা ব্যানার্জি যান, এবার নবান্নে দাঁড়িয়ে যখন বিজেপিকে গালাগালি করেন, তখন সেটা কি বেসরকারি অনুষ্ঠান হয়ে যায়? হ্যাঁ, ভুলে যায় বিশ্বজিৎ বাবু এটা নবান্নটা সরকারি প্রতিষ্ঠান। বিশ্বজিৎ বাবু তখন বলেন কোথায় বিশ্বজিৎ বাবু কোথায়? নবান্নে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করার সময় বিজেপিকে আলমন্ত করেনি? নবান্নে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করার সময় আরজি করে ঘটনাটাকে মাকে বাবাকে ছোট করেনি? করেছে কি করেনি? আসলে তখন মমতা ব্যানার্জি খেয়াল থাকে না সরকারি অনুষ্ঠান না নিজের বাড়ি। আর লন্ডনে গিয়ে যখন জিজ্ঞেস করেছে যে হিন্দুদের পরে আক্রমণ হচ্ছে কেন, আপনি চুপ কেন, যে কথা বলছিলেন উনি 21-এর পর থেকে আজ পর্যন্ত 60 জনের উপর বেশি বিজেপির কর্মী খুন হয়েছে। আমরা বলতে চাই উড়িষ্যায় 25 বছর পরে সরকারের পরিবর্তন হয়েছে, একটা কেস দেখান যে একটা বাড়িতে আগুন লেগেছে, মার খেয়েছে, বাড়ি পুড়িয়ে দিয়েছে, পাঠিয়েছে উড়িষ্যা থেকে। পশ্চিমবাংলা থেকে পাঠিয়ে উড়িষ্যায় যেতে হয়েছিল 2021-এর পর। অবশ্যই আমার সময় খুব কম, আমি একবার কোথায় যাবো? অভিজিৎ বাবু যে জঙ্গি আন্দোলন বা জেদ ঘরানার আন্দোলনের মধ্য দিয়ে এ রাজ্যে বিরোধীরা প্রতিষ্ঠা পেয়েছে, কোথাও কি মনে হচ্ছে একটা উলট পুরাণ? এবার ধীরে ধীরে বিরোধিতা বাড়ছে, ক্রমশ বাড়ছে, মানে আজ এক দশকের 1.5 দশক বাদে। সহজ কথা, বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা জ্যোতি বোস, পরিসর বিধানচন্দ্র রায় দিতেন কি দিতেন না। পরবর্তীকালে অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, বিরোধী দলনেতা যিনি থাকেন। তার পরবর্তীতে সিদ্ধার্থ শঙ্কর রায় কিছুটা পোর্শন তার কালো জামানা, তারপরে জ্যোতি বোস। আপনি বলুন তো, পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, তাকে নির্ধারিত তার কর্মসূচি সেখানে এসপি দাঁড়িয়ে বানচাল করাচ্ছে, বারুইপুরে ক্যান্সেল করিয়ে দিল। প্রশান্ত ঢালি যে লোকটা বারুইপুরের এসপি, আপনি ওখানে গিয়ে জিজ্ঞেস করুন সেদিনকে কি ঘটেছে। কতগুলো অসভ্য বর্বর লোক, এবং আমি আপনাকে বলছি এই কথাগুলো প্রকারান্তরে বিজেপি বা সিপিএম, হিন্দু মুসলমান, আমি এর মধ্যে যাচ্ছি না। যাদের ওখানে নিয়ে এসে এই উদ্যাম নৃত্য করলো তার অধিকাংশ রোহিঙ্গা, এটা এখন সবাই জানে। আমার বক্তব্য ভেরি সিম্পল এবং স্পেসিফিক। মানবরা লড়াই করছে, কেন সাফল্য আসছে না বলুন তো? আজকে বেকার বিরোধী দিবস বাম আমল থেকে হয়ে আসছিল। বাম আমলে 34 বছরে বেকার ছিল না, রাইটার্স বিল্ডিং অভিযান হয়েছিল। অবশ্যই আমার সময় একেবারে শেষ, সেখানে লাস্ট একটা কথা, লেনিন বলেছিলেন সংসদের অভ্যন্তরের লড়াইয়ের থেকে সংসদের বাইরের লড়াই যেন তার তীব্রতাকে ছাড়িয়ে যায়। না, অভিজিৎ দা সাথে এটা বললেও ভালো হতো, নন্দীগ্রামে মমতা ব্যানার্জির মিথ্যে আন্দোলনটা বললে ভালো হতো, সিঙ্গুরে টাটাদের ন্যানো কারখানা চালানোটা বলতে পারতেন, জিন্দালদের ইস্পাত কারখানা। আমি আসছে, আমাকে শেষ করতেই হবে, আমার নির্ধারিত সময়। পশ্চিমবঙ্গে শুধু বেকারত্বটা সমস্যা নয়, তার সাথে আরো সমস্যা আছে। সেই সমস্যা বলতে হবে। লাল রঙের কাস্তে হাতুড়ি থেকে নীল রঙের কাস্তে হাতুড়ি করে দিলে সমস্যা না, এটা সমস্যা কিছু না। আমি একবার চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কোথাও আমরা দেখেছিলাম বাম আমলের একেবারে শেষের দিকে সীতারাম ইয়েচুরি থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, তারা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং কোথাও ঢুকতে পারছেন না, তার কারণ যে কোনো সরকারি অনুষ্ঠানেই বিরোধিতা থাকবে। কোথাও কি মনে হচ্ছে যে এই বিরোধিতার আজ লন্ডনে শুরু হলো, বিরোধীদের একটা নতুন যুগ এ রাজ্যে? বিশ্বজিৎ, একেবারে না ঋতব্রতদা, এটা কখনোই নয়। লন্ডনে যেটা শুরু করলো, এটাকে বিরোধিতা বলে না, এটা রাজনীতিকে কলঙ্কিত করা। বিরোধিতা করার নানান পথ আছে, হয়তো অনেকে এখানে বলবেন যে এগুলো শুনতে ভালো লাগে। আসলে সংবিধানটাকে তো মানতে হয়, তার বাইরে গিয়ে বলা যায় না কথা। যারা সংবিধানে বিশ্বাস করে না তারা এভাবে বলতে পারেন। হচ্ছে বিরোধিতা করার প্ল্যাটফর্ম আছে বিভিন্ন ক্ষেত্রে। আমাদের 65 জনের উপর কর্মী খুন হয়ে গেছে, একটা বিচার পেয়েছে। বিশ্বজিৎ বাবু কি বলছেন? আপনি তো বলেন ঠিকঠাক, আপনার কথা তো খুব ভালো লাগে শুনতে। আপনি বলছেন সংবিধান মেনে,
সংবিধান মেনে কোর্টের অর্ডার না, 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 না। না না বলতে দিন উনি দূরে আছেন, বলতে দিন। হ্যাঁ বিশ্বজিৎ আজকে স্ট্যান্ড কমিটি বিশ্বজিৎ, শুনি বলুন। সবাই আমরা, বলুন। কিন্তু সেই বিরোধিতার নামে এই যে কার্যকলাপগুলো, সেগুলোকে সমর্থন করলে রাজনীতি ইটসেলফ কলঙ্কিত হবে। সেটা আজকে এই রাজনৈতিক দল করছে, কালকে অন্য রাজনৈতিক দল করবে, এটাই রীতি হয়ে দাঁড়াবে। এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত এবং এটা মানে দৃষ্টান্তমূলক সমালোচনা করা উচিত। অবশ্যই। আমি আজকের আলোচনা শেষ করতেই হবে। আমি বিশ্বজিৎকে ধন্যবাদ দেব মানব এবং অবশ্যই অধ্যাপক দীপঙ্কর সরকারকে এবং অভিজিৎ দাসকে। কিন্তু একটা কথা খুব জরুরি, এই মুহূর্তে গোটা পশ্চিম বাংলায় একদিকে শাসক যেমন বিভিন্ন উন্নয়নমূলক তাদের প্রকল্প, জনমুখী প্রকল্প রয়েছে, সেটা এ রাজ্যের গর্ব, এটাকে পুরোপুরি যেমন অস্বীকার করা যাবে না, আবার এটাও অস্বীকার করা যাবে না যে এ রাজ্যে প্রচুর মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে। কিন্তু যেটা অনেকে মনে করেন যে যারা রাজনৈতিক দল, সেটা ক্ষমতায় যারা আছেন শাসক অথবা বিরোধী, তারা যেটাকে খুব ভয় পাচ্ছেন, সেই ভয়টা হচ্ছে সাংঘাতিক। যেটা তারা 14ই আগস্ট রাত্রেবেলায় দেখেছিল, যেখানে নামহীন গোত্রহীন কোনো রাজনৈতিক দল নেই, হাজারে হাজারে মানুষ নেমে পড়েছিল, বলা উচিত মহিলারা নেমে পড়েছিলেন রাত দখলে। কোথাও কেউ যাই দাবি করুক, লন্ডনে আবার নাগরিক অর্থাৎ সিভিল সোসাইটি, সাধারণ মানুষ যাদের রাজনৈতিক পরিচয়টা বড় নয়, কিন্তু তারা কি এবার বিক্ষোভে নেমেছে? আমি জপল সার্থের একটি কথা দিয়ে শেষ করব, যখন চারিদিকে অন্ধকার, যখন চারিদিকে নৈরাশ্য, সেই সময়তে কখনো কখনো মনে হতে পারে কোনো বেপরোয়া দুর্বিনীত স্পর্ধা নিয়ে কেউ কখনো আন্দোলনে নেমে পড়েছে, কখনো কখনো হয়তো তা শিষ্টাচারের বিরুদ্ধে। কিন্তু তাই বলে আন্দোলনের কারণগুলোকে ঢেকে রাখা যাবে না। এখন কি সত্যি বাংলায় সেই অবস্থায় এসেছে? সেটা অবশ্য উত্তর দেবে সময় আর মহাকাল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলা জানতে চাই সঙ্গে লাইভ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে।